রায়পুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল 5 জনের, এখনো জানা যায়নি নিহতদের নাম পরিচয়। ফের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মধ্যরাতে হঠাৎ অসুস্থ, ভোরবেলায় নেওয়া হয় এভার কেয়ারে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 জুলাই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক। বেনজিরের সঙ্গে সম্পর্কের জেরে বরিশালের 100 বিঘা জমির মালিক হাইওয়ে পুলিশের ডিআইজি জামিল 36 বিঘা জমিতে গড়েছেন গো খামার। এবং কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকের প্রথম দিনে অচল ঢাকা, আজ শাহবাগ টু ফার্মগেট সড়ক অবরোধ, চলছে শিক্ষকদের আন্দোলন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। নরসিংদীর রায়পুরায় কমলপুরে ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কমলপুরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ ভোর 4:30টার দিকে তাকে রাজধানীর বেসরকারি এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে দেশ টিভিকে এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সোমবার রাত 3টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গেল 2 জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গেল 25 জুন এভার কেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফরের দ্বিতীয় দিন 9 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। পরদিন 10 জুলাই বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লিজির সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এই সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি পণ্য রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে 20 থেকে 22টি সমঝোতার স্মারক সই হতে পারে। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট আজ বেলা 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। বিমানটির বেইজিং সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বেনজিরের সঙ্গে সুসম্পর্কের সুবাদে বরিশালের উজিরপুরের সম্রাট বনে গেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি জামিল হাসান। কিনেছেন 40 একর জমি, 30 বিঘার উপর বাংলো বাড়ি আর 36 বিঘা জমির উপর গড়েছেন গরুর খামার। ঢাকায় মিলেছে একাধিক ফ্ল্যাট। টিআইবি বলছে, সরকার তৎপর না থাকলে কর্মকর্তাদের দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বিভিন্ন পর্যায়ে দুর্নীতি আর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য আসছে একের পর এক। এর তালিকায় নতুন যুক্ত হলেন বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি জামিল হাসান। 20তম বিসিএস ক্যাডার জামিল হাসান রিসোর্ট করার জন্য বরিশাল উজিরপুরের দক্ষিণ রাজাপুর গ্রামে জমি কিনেছেন 40 একর। নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন 30 বিঘা জমির ওপর। পাশেই গড়েছেন অন্তত 36 বিঘা জমির ওপর গরুর বিশাল খামার। সঙ্গে আছে গরুর হাট। সে হাটের ইজারা নেয় তার পরিবার। এর বাইরেও রাজধানীর খিলগাঁও প্রধান সড়কে ও বনশ্রী আবাসিক এলাকার পুলিশ পার্কেও ফ্ল্যাট রয়েছে জামিলের। সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হওয়ায় মাত্র কয়েক বছরে তিনি বিশাল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে ডিআইজি জামিল হাসানের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন। আমরা দুদকের অপেক্ষায় থাকব এবং দেখব তারা কি করে, সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী স্টেপ নেব।
আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ক্ষমতার অপব্যবহার ছাড়া বৈধ উপার্জন দিয়ে এত সম্পদ অর্জন করা সম্ভব নয়। এ নিয়ে সরকারের আরো কঠোর হতে হবে। এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা, তার সাথে রাজনৈতিক ব্লেসিং এর যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যে অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই কারণে এটা বিকশিত হচ্ছে। এদিকে অভিযোগের পর ডিআইজি জামিলকে হাইওয়ে পুলিশ বিভাগে বদলি করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির খবর দেশের জন্য অশনি সংকেত বলে মনে করেন বিশিষ্টজনরা। আমাদের যারা রয়েছেন মনিটরিংয়ে, তারা যদি এই বিষয়টি লক্ষ্য করেন তাহলেই কিন্তু এরকম ঘটতে পারে না, এবং এ সমস্ত কর্মকাণ্ডের যদি দ্রুত বিচার হয় তাহলেও কিন্তু এটি একেবারে বন্ধ হবে না আমরা জানি, কিন্তু কমিয়ে রাখা সম্ভব হবে। তারা যদি এই নৈতিকতা বিবর্জিত যে কাজ করছে, এটা আমি ব্যক্তিগতভাবে লজ্জিত হলেও এটা সারা দেশ তাদের এই ধ্বংসের সুফল বা কুফল যাই বলে সেটা ভোগ করবে। এটা আমাদের জন্য দুঃখজনক। দুর্নীতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের উপর কঠোর নজরদারির পরামর্শ দেন তারা। তাদের যে সম্পদের পরিমাণ এটি খুবই অসঙ্গতিপূর্ণ, তো এটি আসলে রাষ্ট্রের জন্য একটি বড় ধরনের অশনি সংকেত। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং তাদেরকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে, এবং নৈতিক যে শিক্ষা, এই নৈতিক শিক্ষা আবার বলিয়ান হয়ে এই দেশের সেবক হতে হলে প্রকৃত সেবক হয়েই দেশের সেবা করতে হবে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। খানাখন্দে ভোগান্তি শেষ নেই। মিরপুর 14 আনন্দবাজার থেকে সারাপাড়া সংযোগ সড়কে সীমানা খালে জমেছে আবর্জনার স্তূপ, জন্ম নিচ্ছে মশা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তার অফিসের সার্ভের সজলের বিরুদ্ধে অভিযোগ, টাকা না দিলে করেন না কোনো কাজ। দুর্নীতিগ্রস্ত ওই ব্যক্তির কর্মকাণ্ডে অতিষ্ঠ সেবাগ্রহীতারাও। সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সাধারণ মানুষ এমনিতে নানা দুর্যোগে অতিষ্ঠ। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছেন ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসেন। তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী। খাল ডিসিআর দেওয়ার নামে টাকা নিচ্ছে, তারপরে সেই টাকাটা নেওয়ার পরেও তাকে ডিসিআর দিচ্ছে না, দাখিলা কাটার নামে তার কাছে টাকা দিতে হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে 50-60 টাকা ডিসিআর, সেখানে 10,000-20,000 টাকা নিচ্ছে। ভূমি সেবা নিতে টাকা দিতে অস্বীকার করলে কলেজ শিক্ষককে শুধু তুচ্ছ তাচ্ছিল্যই নয়, আটক করার হুমকিও দেয় সজল। বিশ্ববিদ্যালয় ছাত্রর কাছ থেকেও কাজ করে দেওয়ার নামে নিয়েছেন টাকা। এ নিয়ে ভয়ে মুখ খুলতে নারাজ অনেকে। সজল হোসেন তখন আমাকে খুব হুমকি ধামকি দেয়, এবং ঘুষের টাকা না নিয়ে কিসের জন্য আসছে আমি এই কথাও বলে। ওনার টেবিলে যখন আমার ফাইলটি যায় তখন উনি টাকা ছাড়া ছাড়বেন না এবং মুহুরি নিয়ে আসতে বলেন আমাকে। তারপরে অ্যাটলিস্ট 20,000 টাকার বিনিময়ে উনি আমার কাগজটি সিগনেচার করেন। সার্ভেয়ার সজল ওনারা এখানে আমাদের যে জমি জায়গা রয়েছে সেই জমি জায়গার জন্য গেলে কিন্তু হয়রানি করে, কিন্তু আসলে আমি কিছু বলতে চাই না এই কারণ অনেক সময় হয়রানির শিকার হতে হয়। তবে অভিযোগ অস্বীকার করে সার্ভেয়ার সজলের দাবি, এসবের কিছুই জানেন না তিনি। এই বিষয়ে আমার কোনো সংশোধন, এই বিষয়ে আমার কোনো জানা নেই। যে নিউজ আমাকে নিয়ে হয়েছে এই বিষয়ে আমার কোনো সংশোধন নেই, এই বিষয়ে কোনো আমার কিছু জানা নেই। সার্ভেয়ারের অনিয়মের লাগাম টানতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজ। এই যে দুর্নীতিগুলো হয় কাদের মাধ্যমে হয় এইগুলো তদন্ত হওয়া দরকার, এবং আজকে সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে, এটি আমাদের জন্য লজ্জাজনক। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, জনগণের সেবকরা যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে সেটি আমাদের জন্য দুঃখজনক। সাধারণ মানুষের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান। যখনই জানতে পেরেছি তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে জানিয়েছি, এবং আশা করছি যে আমাদের এলাকার মানুষের সুরক্ষার জন্য তাকে এখান থেকে দ্রুত অপসারণ করা হবে। সার্ভেয়ারের হয়রানি ও ঘুষ বাণিজ্য বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। বন্যা পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, বন্যার বর্তমান চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন।
লিনিয়া গত 12 ঘন্টায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা চলে, কারণ গত 12 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে 1 সেন্টিমিটার পানি কমে পশ্চিমা 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং সিরাজগঞ্জের কাজীপুরে 4 সেন্টিমিটার পানি কমে 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু বলা চলে আসলে যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু পানি এখন কমতে শুরু করেছে। যে আসলে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী এলাকায়, এই জায়গাটি এই রাস্তাটিতে আসলে পানি আরো বেশি ছিল, যে কারণে অনেক কমে যাওয়ার ফলে আসলে কিছুটা মানুষ কিছুটা সুবিধায় আর কি যাতায়াত করতে পারছে। তো সেক্ষেত্রে বলা চলে যে তাদের কিছুটা হলেও ভোগান্তি কমেছে এবং কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে যে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে, যে কারণে আসলে শিক্ষা এবং পাঠদান কিন্তু ব্যাহত হচ্ছে। যাতায়াত করতে পারলেও কিন্তু আসলে তাদের যে ঘর বাড়িতে এবং রান্নাঘর এবং অন্যান্য জায়গায় যে পানিতে তলিয়ে গিয়েছে সে কারণে কিন্তু আসলে খাবারের শুকনো খাবার এবং রান্না করা খাবারের কিন্তু কিছুটা সংকট দেখা দিয়েছে। সে কারণে তারা আসলে দাবি করছেন যেন সরকার থেকে যে অথবা বেসরকারিভাবে কিছু বরাদ্দ যেন তারা পেয়ে থাকে। এছাড়া সিরাজগঞ্জ কৃষি অফিসের তথ্য অনুযায়ী কিন্তু প্রায় 6,500 কৃষি জমির ফসল কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হয়েছে। এখন পর্যন্ত পরিপূর্ণ যে নির্ধারণ করা যায় আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। এছাড়াও জেলা প্রশাসনের মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে কালকে থেকে কিন্তু আসলে ত্রাণ মন্ত্রণালয়ের যে বরাদ্দ রয়েছে শুকনো খাবার এবং চাল এবং যে নগদ টাকা সেগুলো কিন্তু আসলে বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে আজ থেকে কিন্তু পানি কমা শুরু করেছে, আগামী আরো কয়েকদিন পানি কমবে, এতে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। সিরাজগঞ্জের এই পানি বৃদ্ধির কারণে কিন্তু সিরাজগঞ্জের বেশ কিছু অঞ্চলে নদী ভাঙন দেখা দিয়েছে, যেমন শাহজাদপুর, চৌহালি, এনায়েতপুর এই জায়গাগুলোর আসলে নদী ভাঙনের কারণে মানুষের আসলে তীব্র একটি ভোগান্তি শুরু হয়েছে এবং বাড়ি ঘর জমি জমা অনেকটাই আসলে নদী ভাঙনে বিলীন হয়ে গিয়েছে, যে কারণে আসলে তারা ভোগান্তির মধ্যে আছেন। তারা একটি স্থায়ী বাঁধ সেখানে চায়, যেন যে বাঁধের নির্মাণ কাজ চলমান রয়েছে সেই বাঁধের নির্মাণ কাজ আসলে তারা দ্রুত শেষ সমাপ্তি দেখতে চায়, তাহলে আসলে সেই এলাকার মানুষজন আর কি নিরাপদে এবং নিভৃন্তে আসলে বসবাস করতে পারবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ লিনিয়া। আমরা ফিরে যাব স্টুডিওতে। সাইম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে সাইম সহকর্মী জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবরাখবর। দর্শক, আমরা বন্যার পরিস্থিতির আরো খবরাখবর জানবো। আমরা এই মুহূর্তে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সালে ইলাহি কুটি। কুটি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন বর্তমান বন্যার পরিস্থিতি কি দেখছেন? মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে, বিশেষ করে যে মনু, ধলাই এবং কুশিয়ারা নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী আজকে সকাল 9টায় 7 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের যে হাকালুকি হাওর পাড়ের যে 3টি উপজেলার এবং রাজনগর উপজেলার যে কয়েকটি গ্রাম যে বন্যা কবলিত ছিল তাতে খুব ধীর গতিতে পানি কমতে শুরু করেছে এবং অনেকের বাড়িঘর থেকে পানি নেমে গেছে। ইতিমধ্যেই বন্যার পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, গত 4 দিন ধরে কোনো বৃষ্টিপাত হয় নাই, এমনকি উজানেও বৃষ্টিপাত হয় নাই। বৃষ্টিপাত না হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন। তবে বন্যা উন্নতির সাথে সাথে ক্ষতগুলো দিন দিন বেশি উঠছে। বিভিন্নভাবে বন্যায় ক্ষতি হয়েছে। মৌলভীবাজারে প্রায় 5 কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে, রাস্তার ক্ষতি হয়েছে এবং যে আপনার কৃষির অনেক ক্ষতি হয়েছে। যারা আমনের বীজতলা তৈরি করেছিল সেই আমলের বীজতলা শেষ হয়ে গেছে, এমনকি আপনার যে আউশ যারা রোপণ করেছিলেন রূপা আউশ সেটাও নষ্ট হয়ে গেছে। এখন বন্যা যতই উন্নতি হচ্ছে ধীরে ধীরে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষয়ক্ষতিটা দৃশ্যমান হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কৃষি, মৎস্য এবং এলজিডির সেই কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আর্থিকভাবে এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে এই অবস্থার যে বন্যার সার্বিক উন্নতি হওয়ার পরে সেটা নিরূপণ করা যাবে এবং কৃষি বিভাগ জানিয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করা হবে। তবে একটি বিষয় আপনাকে জানাতে চাই যে মৌলভীবাজারে দ্বিতীয় ধাপের এই বন্যায়
যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বানবাসী হয়েছেন তারা এখন পর্যন্ত কোনো প্রকার সরকারি ত্রাণ সামগ্রী পান নাই, যার কারণে অর্ধাহারে অনাহারে উপবাস করছেন তারা এবং পানির সাথে লড়াই করে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুটি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি জানছিলাম সহকর্মী সালে ইলাহি কুটির মাধ্যমে। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, এই যে দুর্ঘটনাটি ঘটলো এটা আসলে কিভাবে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি এখন আছি নরসিংদীর রায়পুরা উপজেলার কমলপুর নামক স্থানে। এটি ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেললাইন এবং এই রেললাইনটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেললাইন। আজ ভোর 5:30টার দিকে এখানে ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছে। মূলত সকালে গ্রামের লোকজন বাড়ি থেকে বের হলে তারা রেললাইনের পাশে কাটা অবস্থায় 5 জনের মৃতদেহ দেখতে পায়। পরে খবরটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। তারা এখন নিহতের লাশ শনাক্ত করার চেষ্টা করছে এবং লাশের প্রাথমিক সুরতাল করছে। একই সঙ্গে এই ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিড় করছে। তারা নিহতের লাশ দেখছে এবং নিহতের পরিচয় শনাক্তকরণে কাজ করছে। তবে স্থানীয়দের সঙ্গে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যে এখানে যে 5 জন নিহত হয়েছে তারা স্থানীয় এলাকার কেউ নয়, মূলত তারা দূরের কোনো এলাকার মানুষ। তারা ট্রেনে চড়ে হয়তো কোথাও যাচ্ছিল বা অন্য কোনো ঘটনার কারণে এখানে এসে তারা ট্রেনে কাটা পড়েছে। তবে এই ঘটনায় ভোর 5টার দিকে একই সঙ্গে 5 জনের মৃত্যুর ঘটনাটি একটি রহস্যজনক ঘটনা বলেও অনেকে মনে করছে। কারণ এই ভোরের সময় এখানে একটা নির্জন স্থানে 5 জনের উপস্থিতি এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখছি যে মূলত পুলিশের ক্রাইম সিনের ইউনিটরা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে এবং তারা নিহতদের প্রাথমিক লাশের সুরতাল করছে এবং ক্রাইম সিনের বিভিন্ন তথ্য নিচ্ছে। আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে পুলিশের সদস্যরা নিহত লাশের ক্রাইম সিন নিচ্ছে এবং এই লাশগুলো রেল লাইনের বিভিন্ন পাশে বিভিন্ন স্থানে ছড়ায় ছিটিয়ে পড়েছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি মূলত আমরা রেলওয়ের সাথে কথা বলেছি, তারাও এখনও নিশ্চিত হচ্ছে না যে কোন ট্রেনের কাটা পড়ে এই ঘটনা ঘটেছে। আমরা একটা স্থানীয় লোকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা মূলত কি খবর পেয়ে এসেছেন এবং এখানে কি দেখেছেন? আমরা খবর শুনেছি 5 জন লাশ এখানে পড়ে আছে, শুনে আমরা দেখতে আসছি। যাদের লাশ এখানে দেখতে পাচ্ছেন তারা কি এলাকার মানুষ নাকি বাইরের মানুষ? তাদেরকে চিনা যাচ্ছে না, তো চিনা যাচ্ছে না, বুঝতে পারতাম, চিনা যাচ্ছে না। আমি তো আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনি একটু বলেন তো যে এখানে আপনারা কি খবর পেয়ে এসেছেন এবং কি দেখেছেন? আমরা শুনছি 5 জন মানুষ মারা গেছে, আমরা দেখতে আসছি। কিন্তু যাদেরকে মারা গিয়েছে তাদের কি কোনো পরিচয় পেয়েছেন বা আমরা কিন্তু চিনি না, আমরা কিন্তু এলাকা না, চিনা যায় না। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলছিলাম, তারা মূলত জানিয়েছেন যে মূলত এখানে যারা মারা গিয়েছে সেই খবর পেয়ে এখানে এসেছেন, তবে এখন পর্যন্ত কারো কোনো পরিচয় তারা নিশ্চিত করতে পারে নাই। আমরা একজন পুলিশ সদস্যের সঙ্গে একটু কথা বলতে চাই। মূলত আপনারা কি খবর পেয়ে একটু এখানে এসেছেন এবং কি দেখেছেন? আসলে আমাদের ক্রাইম সিনের সদস্যরা আসছি ভৈরব রেলওয়ে থানার পক্ষ হইতে। এখন আমাদের কাজ শেষ হয় না, আমরা কমিটি তদন্ত করবে, তারপর আমরা সবকিছু জানাতে পারবো। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে যে ঘটনাটা একটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা? মনে হচ্ছে দুর্ঘটনা, তারপর তদন্ত শেষে বলা যাবে ফাইনালি। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে পুলিশের সদস্যরা এখন ক্রাইম সিন নিয়ে ব্যস্ত আছে। তারা প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে তাদের কাছে প্রাথমিক আলামতে দুর্ঘটনা মনে হচ্ছে, তবে তদন্ত করে তারা বিস্তারিত জানাতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল নরসিংদী রায়পুরা থেকে ট্রেন কাটায় 5 জন নিহতের ঘটনা আমার কাছে সর্বশেষ খবর। সুমন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন বর্মন। দেখছেন সংবাদ সকাল।
কোটা বাতিলের দাবিতে সারা দেশে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও কর্মবিরতি পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন দ্বিতীয় সপ্তাহ গড়িয়েছে। সারা দেশে বাংলা ব্লকের নামে আজও দেশের বিভিন্ন পয়েন্ট অবরোধ করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। রাজধানীতে বিকেলে 3:30টায় শাহবাগ থেকে ফার্মগেট অবরোধ করার ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনের সমন্বয়কারী নেতারা। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। রাজধানী মিরপুর 14 নম্বরের আনন্দবাজার থেকে শেওড়াপাড়া সংযোগটি প্রায় বছর খানেক যাবৎ বেহাল অবস্থায় রয়েছে। 5 মিনিটে বৃষ্টিতে ভাঙাচোরা সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে চলতে হয় ঝাঁকুনির মধ্যে। গর্তে পানি জমে তৈরি হয় বাড়তি ভোগান্তি। আর ডিএনসিসি 13 ও 14 নম্বর ওয়ার্ডে সীমানা খালে জমেছে আবর্জনার স্তূপ। পানি প্রবাহ না থাকায় জন্ম নিচ্ছে মশা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর মিরপুর এলাকার আনন্দবাজার থেকে শেওড়াপাড়া পর্যন্ত মহল্লার ভেতর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলা প্রায় 1 কিলোমিটার সড়কটির বেশিরভাগই ভাঙাচোরা, আর সামান্য বৃষ্টিতেই গর্তে জমে পানি। এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের অধীন। প্রতিদিন সড়কটি দিয়ে লাখখানেক মানুষের চলাচল। সড়কের এমন দশায় নাজেহাল এলাকার বাসিন্দারা। পিছনেই দেখেন এই যে অবস্থা, কি অবস্থা, পানি উঠে আছে, মানুষ ঠিক মতো চলাচলা করতে পারে না, রাস্তা খুবই করুণ অবস্থা। তো এখানে আমার মনে হচ্ছে এখানে দেখার কেউ নাই। দেখার কেউ থাকলে অবশ্যই এই রাস্তাগুলো ভালো হয়ে যেত আশা করি। পানি হলে রাস্তায় পানি জমে থাকে, হ্যাঁ, সাধারণ মানুষের চলাফেরা খুব অসুবিধা হয়ে গেছে ভাই। আমরা রিক্সা নিয়ে যেতে পারছি না, বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারছি না, ঠিক আছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সড়কটি দিয়ে অনেকটা লাফিয়ে চলে রিক্সা সহ অন্যান্য যানবাহন। এতে বেশি ভোগান্তির মুখে পড়েন নারী ও শিশুরা। ঘটে ছোট বড় দুর্ঘটনাও। টাল ভাঙাইতে নিব 100 টাকা, তাহলে মনে করেন যে আমাকে প্রত্যেক ইতে একটা টালে এবারে যে 250 টাকা খরচা আছে। আমাদের স্কুলে যেতে গেলে সমস্যা বলতে গেলে মানে জুতা ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়, পরে স্যাররা এরকম বকা দিতেই থাকে। অনেক কষ্ট হয় চলতে, মনে করো বাড়িতে পারি না, বাসায় উঠতে জায়গা, এদিকে সবাই বাসায় বাসায় পানি উঠতে জায়গা, 3-4 থাকা যায় না। অনেক বাচ্চা বাইসা যায়, ধরতে দৈরালা হওয়া লাগে, বাচ্চারা বাইরেলে ওই পানি শুতে বাইসা যায়। এলাকাটির মধ্য দিয়ে যাওয়া 13 ও 14 নম্বর ওয়ার্ডের সীমানা খালটি নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এতে আবর্জনা জমে খালে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জন্ম নিচ্ছে মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ। এখানে 2 বছর আপনার অবস্থা খারাপ আছে, এত মশা, মশার সাইজ বড়, খুব দুর্গন্ধ লাগে, অসুবিধা। আর বিশেষ করে অসুবিধা হয় বৃষ্টির দিনে, একটু বৃষ্টি হলেই একদম পানি দিয়ে ভর্তি হয়ে যায়, একদম মানে যাতায়াত খুব কষ্টকর হয়ে যায়। এ বিষয়ে বরাবরের মতোই নানা পরিকল্পনা এবং আশ্বাসের ফুলঝুরি স্থানীয় কাউন্সিলরের। ওয়াসা কাজ করার কারণে সমস্ত রাস্তা কেটেছে, এবং ওয়াসা যখন আমাদেরকে ক্লিয়ারেন্স না দিবে, নবীন সার্টিফিকেট না দিবে, তখন আমরা কাজটা করতে পারছি না। ওনাদের ইচ্ছারা নবীন সার্টিফিকেট ছাড়া আমরা কাজটা হাতে পারছি না। এলাকাবাসীর প্রত্যাশা শিগগিরই এমন ভোগান্তি থেকে মুক্তি পাবেন তারা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। দুর্নীতির স্বর্গরাজ্য বান্দরবান পাসপোর্ট অফিস। সহকারী পরিচালক শওকতের নেতৃত্বে সক্রিয় অসাধু চক্র, ঘুষ দিয়ে দিব্যি পাসপোর্ট পাচ্ছেন রোহিঙ্গারাও। অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য বান্দরবান পাসপোর্ট অফিস, যেখানে ঘুষ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারে পাসপোর্ট। এমনকি রোহিঙ্গা সদস্যরাও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এখান থেকে পাসপোর্ট বানিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগের তীর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শওকত কামাল সহ তার সিন্ডিকেটের দালাল চক্রের বিরুদ্ধে। সহকর্মী আবুল বাশা নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাসপোর্ট ফর্মে লিপিবদ্ধ তথ্য অনুযায়ী এই নারীর বয়স 17, চেহারার অবয়ব দেখে মনে হয় 25 ঊর্ধ্ব। ঠিকানায় কক্সবাজারের টেকনাফের বাসিন্দা, কিন্তু পাসপোর্ট করতে এসেছেন বান্দরবানে। বাংলা অথবা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গেও কথার মিল নেই তার। স্থানীয়রা তার কথা শুনেই শনাক্ত করতে পারেন রোহিঙ্গা। এরপরও কক্সবাজার জেলার টেকনাফের এই বাসিন্দার পাসপোর্ট ফর্ম গ্রহণ করেছেন বান্দরবান পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শওকত কামাল।
পার্বত্য জেলার এই পাসপোর্ট অফিসের জমা কাউন্টারে দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীর সঙ্গে অফিস প্রধানের রয়েছে সখ্যতা। নৈশ প্রহরী মোহাম্মদ ফারুক মিয়া চিহ্নিত দালাল মোক্তারকে নিয়ে চলে কর্মকর্তার গোপন বাণিজ্য। এখানে পাসপোর্ট করতে আসা স্থানীয়দের অভিযোগ কাগজপত্র ঠিক থাকার পরও এই দালাল চক্র দাবি করে মোটা অঙ্কের ঘুষ। বিপরীতে কাগজপত্রের ত্রুটি থাকলেও ঘুষের বিনিময়ে নিমিষেই অনেকে করিয়ে নিচ্ছেন কাজ। আমি সকাল থেকে দাঁড়িয়েছি, আমার কাগজপত্র সবকিছু ঠিক আছে, তো আমার ফাইলটা নিচ্ছে না। আমার থেকে প্রায় 13,000 টাকা নিছি। কেন নিল সেটা কিন্তু আমি জানি না, কার কাছে গিয়ে বুঝাবো, কাকে গিয়ে বলবো সেটাও কিন্তু জানি না। যদি টাকা 1000 2000 যেরকম দেয় তার কাজটা আগে হয়ে যায়। যদি ডকুমেন্ট ঠিকও না থাকে ওনারা এগুলো সবকিছু ঠিক করে কাজগুলো করে দেয়। শওকত কামালের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে ওই রোহিঙ্গা নারীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি অভিযুক্ত এই কর্মকর্তার। মাথায় সমস্যা আছে, আপনার মেয়েটা আপনার কাছে এই ইনফরমেশনটা আমার অফিস থেকে কে দিছে এটা আমার জানা দরকার। ঠিক আছে, আমি ধরে নিছি, আপনি যদি আমার না বলেন আমি ওই লোকের উপর টর্চার করব। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আরো সতর্কতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। কোনো রোহিঙ্গা কোনো একটা যোগসাজশে যেন বান্দরবান থেকে পাসপোর্ট করে নেওয়া নিয়ে যেতে পারে, সেটার জন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। রোহিঙ্গারা যদি কোনোভাবে অনেক টাকার বিনিময়ে একটা পাসপোর্ট নেওয়া যায়, সেটা হবে অনিয়ম এবং দুর্নীতি। এর আগে অভিযুক্ত কর্মকর্তা শওকত কামাল কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনরোষ ও দুদকের জালে আটকা পড়েছিলেন। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কক্সবাজারে কাজ করায় রোহিঙ্গাদের পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ তার সিন্ডিকেটের দালাল চক্রের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। অস্থিরতার মধ্যে বাজারে আরেক দফায় বাড়ল চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে। কোনো চালের দাম আবারও বেড়েছে 10 টাকার উপরে। এ নিয়ে মিল মালিকরা বলছেন বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চালের দাম। আর দফায় দফায় এমন চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। হঠাৎই বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। এছাড়াও সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। মিনিকেট চাউলগুলো ঈদের আগের চাইতে 2 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 66 টাকা। কাজললতা চালটা আমরা যেটা 57 বিক্রি করেছি সেটা এখন 60 টাকা বিক্রি করা হচ্ছে, 3 টাকা করে বাড়ছে। বাসমতি চাউলটা আমরা প্রথমে বিক্রি করলাম হলো আপনার 75 থেকে 78 টাকা, বর্তমানে সেটা রেট হলো 86 টাকা। আমাদের জেলা প্রশাসক মহোদয় বলে দিয়েছেন যে আপনারা কেজিতে 2 টাকা লাভ করবেন, সেক্ষেত্রে আমরা 2 টাকা লাভেই বেচছি। এদিকে দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এই যে দিনের পর দিন চালের দাম বাইরে যাচ্ছে, এখন এক কেজি চাল কিনলে যাচ্ছে তরকারি কেনার টাকা থাকে না। চালের দাম 1 টাকা বাড়া মানে আমাদের জীবনের উপর জুলুম। প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বাড়ছে আমাদের দিন চলা খুব কষ্ট হয়ে গেছে। আজকে দেখছি চাল একরকম দাম, কালকে সকালে এসে দেখছি আরেক রকম দাম। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধি নিয়ে ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। চাষি ধান কম দামে বেচতে চাচ্ছে না, চাষি ধান তার ঘরে রাখতেছে, আর কিছু ব্যবসায়ীরা এই ধানগুলো কিনে স্টক করতেছে। এই কারণে বাজারটা বেড়ে গেছে, ধানের বাজার অনেক বাড়তি। এই ঈদের পরে আসে সেটা 1 মণ ধানের উপরে 120 থেকে 30 টাকা বেড়ে গেছে। মান কেনার চাহিদা বেশি, মাল আপনার হলো হাটে যে বাজারে গেলি বাদে ধান কেনার লোক বেশি হচ্ছে। এখানে তো কোনো ধানের বাজারে কোনো রেট নাই। আজ আপনারা আমাদের মিল মালিকদের এসে ধরতে পারতেছেন কেন চালের বাজার বাড়ছে। আপনারা ধানের বাজারে যায় বলেন যে আপনারা এই দামে বেশি ধান বিক্রি করতে পারবেন না। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা দ্রুত বন্ধ না করা গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রংপুরে সুস্বাদু হাড়ি ভাঙা আম দিনের পর দিন হারাচ্ছে নিজের আবেদন। দেখতে সুন্দর হলেও স্বাদ হারিয়ে এই আম এখন অনেকটাই পানসে। কারণ হিসেবে উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন গাছে নিষিদ্ধ কালচার নামের হরমোন প্রয়োগে হাড়ি ভাঙা আম হারাচ্ছে স্বাদ। এটি রংপুরে অর্থনীতির জন্য হুমকি বলছেন কৃষি সংশ্লিষ্টরা।
মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। গাছে গাছে ঝুলছে আম, আঁশবিহীন সুস্বাদু এই আমের কদর সারা দেশে। শত শত কোটি টাকা অর্থলগ্নি করছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। চাষি ব্যবসায়ীদের আর্থিক মুনাফায় অর্থনীতির নতুন মোড় নিয়েছে রংপুরে। বলছিলাম রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের কথা। ছাইজে বড় হলেও দিনে দিনে এই আমের স্বাদে এসেছে পরিবর্তন। স্বাদ হারিয়ে এখন অনেকটা পানসে এ আম, অভিযোগ ভোক্তাদের। ক্রেতারা সবসময় ভাই বড় ধরনের আম চায়, কিন্তু এই আমটা আসলে স্বাদ খুব একটা বেশি হয় না। আমরা যে জিনিসটা খাচ্ছি আগে যেটা সুস্বাদ পাইছি, হরমোন দেওয়ার কারণে আমের সুস্বাদটা একবারই নষ্ট হয়ে গেছে। স্বাদ কমার পেছনের কারণ হিসেবে কৃষি গবেষণা কেন্দ্র বলছে, আমের সাইজ বড় করতে ব্যাপারীরা কালটান হরমোন প্রয়োগ করায় বিকৃত হয়ে যাচ্ছে স্বাদ। হরমোন প্রয়োগের কথা স্বীকার করে খোদ চাষিরা রয়েছেন শঙ্কায়। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে কম বয়স্ক গাছে এটা প্রয়োগ করা হচ্ছে, যেটা কখনোই আইনসিদ্ধ না বা এটা প্রয়োগ করা ঠিক নয়। আমরা আসলে এটার অপব্যবহার করছি। যারা এটা করছেন এটা অবশ্যই ঠিক না। এক সময় দেখা যাবে যে আপনার বাগানের গাছগুলো মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরমোন গতবারে দিছিলাম, এবারে দেইনি। প্রথমবারে ঠিক আছে, রেজাল্ট ভালো আসে আর কি, দানা ভালো হয়, বড় বড় আমার রং হয়। এমন দুর্ঘটনার ওষুধপাতি দিয়েছি, বহু টাকা পয়সা আমার ক্ষয়ক্ষতি। কৃষি বিভাগ বলছে দ্রুত পেকে আম হারাচ্ছে খাবার উপযোগিতা। এ সুস্বাদু আম রক্ষায় এখনই নিতে হবে ব্যবস্থা। পাকার আগে যারা আবার বাগানটা কিনে নেয় তারা দীর্ঘমেয়াদী নেয়, যার কারণে অনেক সময় কৃষক হয়তো বা লক্ষ্য রাখতে পারে না তারা কি প্রয়োগ করছে। এই সুযোগ নিয়ে দূর দূরান্ত থেকে আসা আমাদের সেই ব্যাপারী পাইকার যারা এইসব বাগান ক্রয় করে তারা কিছু অপপ্রয়োগ করে থাকতে পারে। এই ব্যাপারে কৃষকদেরকে আরো সচেতন হতে হবে। এবছর রংপুরে 2556 হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা 38,508 মেট্রিক টন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দেখছেন সংবাদ সকাল।